আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসিজ যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 14 এবং প্রেসিজ 16 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে ফেক নিউজ আর সিরিয়াস থ্রেট টু সোসাইটি। ঠিক আছে, এবং তার সাথে সাথে ইংলিশে গ্রামার এবং যে ভোকাবুলারি পার্টটা আছে সেটাও আমরা দেখব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা ডেলি বেসিস যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকি সেগুলো এবং তার যে প্রিভিয়াস আপডেট সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, বারংবার পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে, দেখুন বলছে এক মশক কোনো এক বৃষের উপর কিছুক্ষণ উড়িয়া। তাহলে এই যে কিছুক্ষণ উড়িয়া, ঠিক আছে, কিছুক্ষণ উড়িয়া যেরকমভাবে পার্টিসিপেল করা হবে সেরকমভাবে কিন্তু যেরকমভাবে দেওয়া আছে পার্টিসিপেলে সেইভাবে কিন্তু আমরা লিখবো। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ উড়িয়া পরিশেষে তাহার সিংহের উপরিভাগে উপবিষ্ট হইল। এই পর্যন্ত আমরা লিখবো, তারপরে যেমন কম্পাউন্ড করা আছে সেরকমভাবে কিন্তু করব। ঠিক আছে, দেখুন এই পর্যন্ত আগে ভালো করে বুঝুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে এক মশক, তাহলে কিছুক্ষণ উড়িয়া পার্টিসিপেল করবো যে বিষয়টাকে, তাই বলা হলো কি আফটার ফ্লাইং। আর দেখুন লাস্টে আমরা লিখেছি হোয়াইল, তার মানেই হলো কিছুক্ষণ উড়িয়া। ঠিক আছে, পুরো সেন্টেন্সটা ভালো করে পড়ুন যে কি আফটার ফ্লাইং ওভার দি হেড অফ আ সার্টেন বুল, মানে এক বৃষের উপর, একটা বুলের উপর, ঠিক আছে, একটা ষাঁড়ের উপর কিছুক্ষণ উড়ে, ফর আ হোয়াইল মানে কিছুক্ষণ উড়ে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে আফটার ফ্লাইং ওভার দি হেড অফ আ সার্টেন বুল ফর আ হোয়াইল মানে কিছুক্ষণ একটা ষাঁড়ের উপর বা একটা বৃষের উপর উড়ে। তারপরে এই যে এক মশক যেটা সেটাকে আমরা এখানে নিয়ে আসছি কি আ মস্কিউটো। ঠিক আছে, এক মশক আ মস্কিউটো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এক মশক কি করলো? ফাইনালি পার্চড। এই পার্চড মানে হচ্ছে উপরে উপবিষ্ট হওয়া, একদম টপে উপবিষ্ট হওয়াকে পার্চড বলা হয়। ঠিক আছে, তাহলে উপর তাহার শৃঙ্গের উপরিভাগে উপবিষ্ট হইল, তার মানে ফাইনালি পার্চড অন দি বুলস হর্ন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে বিষয়টাকে আমরা কীরকমভাবে লিখছি? আমরা কিন্তু ফার্স্ট ইনডিফিনাইটে কিন্তু লিখছি। ঠিক আছে, তারপরে দেখুন এবং মনে মনে চিন্তা করিল, তাহলে অ্যান্ড স্টার্টেড থিঙ্কিং ইটসেলফ। মনে মনে চিন্তা করিল মানে ইটসেলফ লিখলাম, অ্যান্ড স্টার্টেড থিঙ্কিং ইটসেলফ মানে মনে মনে চিন্তা করলো। ঠিক আছে, হয়তো বিষ তাহার ভারে ক্লেশ বোধ করিতেছে, তার মানে কি দ্যাট যে দি বুল মাইট ফিল, যেহেতু পাস্টে লেখা হচ্ছে বিষয়টাকে তাই মাইট লেখা হলো মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, দি বুল মাইট ফিল, মাইটের পরে কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে তাই ফিল লিখলাম। তাহলে কি হলো? দি বুল মাইট ফিল ডিস্ট্রেস মানে ক্লেশ বোধ করিতেছে। মাইট ব্যাপারটা কিন্তু এই বোধের ব্যাপারটাকে কিন্তু নিয়ে আসা হলো। ঠিক আছে, বোধ করিতেছে, মনে হয় করছে। তাহলে এই যে পসিবিলিটিস ব্যাপারটার জন্য আমরা মাইট মডেল অক্সিলারিজ ইউজ করলাম। তাহলে কি হলো? দ্যাট দি বুল মাইট ফিল ডিস্ট্রেস ফর ইটস ওয়েট। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আরেকবার দেখে নিন বিষয়টাকে কি বলা হচ্ছে। তাহলে আফটার ফ্লাইং ওভার দি হেড অফ আ সার্টেন বুল মানে কি একটা বুলের উপর, একটা বৃষের উপর কিছুক্ষণ উড়ে, ফর আ হোয়াইল কিছুক্ষণ উড়ে, আর মস্কিউটো ফাইনালি পার্চড অন দি বুলস হর্ন, মস্কিউটো শেষমেশ বসলো সেই বুলের হর্নের মাথায়। ঠিক আছে, মানে হর্নের উপরে বসলো। অ্যান্ড স্টার্টেড থিঙ্কিং ইটসেলফ এবং নিজে নিজে চিন্তা করলো কি দ্যাট দি বুল মাইট ফিল ডিস্ট্রেস, বুলটা ডিস্ট্রেস বোধ করতে পারে ফর ইটস ওয়েট, ক্লেশ বোধ করতে পারে তার ওয়েটের জন্য বা তার ভারের জন্য। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে এইরূপ ভাবিয়া সে বৃষকে বলিল, তাহলে সে বলতে এখানে মস্কিউটোর কথা বলা হচ্ছে। তাহলে এইরূপ ভাবিয়া সে বৃষকে বলিল, দেখুন এই পর্যন্ত বিষয়টাকে। তাহলে এইরূপ ভাবিয়া, তাহলে থিঙ্কিং সো মানে এইরূপ ভেবে, ইট সেড টু দি বুল, এটা মস্কিউটোকে এটা বুলকে বলল। ইট বলতে এখানে মস্কিউটোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ইট সেড টু দি বুল, সে বুলকে বলল, কি বলল? ভাই হে, এই যে ডিরেক্ট স্পিচটা, এই ডিরেক্ট স্পিচটা আমরা কেমনভাবে লিখছি দেখুন। ভাই হে, তাহলে কি লিখলাম? ব্রাদার। ঠিক আছে, ভাই হেটাকে ব্রাদার হিসেবে লিখলাম। ঠিক আছে, ভাই হে বা ব্রাদার, আমার ভার যদি তোমার কাছে ক্লেশকর হইয়া থাকে বলো, আমি এখনই উড়িয়া যাইতেছি। তার মানে কি দেখুন কীভাবে কি করা হচ্ছে। ইফ মাই ওয়েট ইজ পন্ডারাস অন ইউ, এই পন্ডারাস মানে হচ্ছে ক্লেশকর। ঠিক আছে, তাহলে ডিস্ট্রেস আর পন্ডারাস কিন্তু একই সিনোনিমস, তাহলে পন্ডারাস লিখলাম। তাহলে কি হলো? ব্রাদার ইফ মাই ওয়েট ইজ পন্ডারাস অন ইউ, বিষয়টাকে কিন্তু একদম সিম্পল প্রেজেন্টে লিখছি। কেন? কারণ বিষয়টা কিন্তু আমাদের কিসে আছে? ডিরেক্ট স্পিচে আছে। ঠিক আছে, তাহলে কি হলো? ইফ মাই ওয়েট ইজ পন্ডারাস অন ইউ, ঠিক আছে, বোঝা গেছে? যদি আমার ভার তোমার কাছে ক্লেশকর হয়ে থাকে, টেল মি,
তাহলে বলো, ঠিক আছে, আমি এখনই উড়িয়া যাইতেছি, তার মানে কি এখনই উড়িয়া যাইতেছি, তার মানে ব্যাপারটা কেমনভাবে লেখা হচ্ছে, আই এম গোয়িং টু ফ্লাই নাও, আমি এখনই উড়ে যেতে চলেছি, ঠিক আছে, আমি এখনই উড়ে যাচ্ছি মানে কি আমি এখনই উড়ে যেতে চলেছি, সেই বিষয়টাকে কিন্তু আমরা এরকমভাবে লিখলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে তাহলে এখানে কিন্তু ডিরেক্ট স্পিচ যেহেতু আছে সেই কারণে আমরা কি করলাম, সেই কারণেই কিন্তু আমরা বিষয়টাকে কি করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্টের মধ্যেই কিন্তু পুরো সেন্টেন্সটাকে লিখলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কিন্তু আমাদের এই ডিরেক্ট স্পিচটা শেষ হলো না, এর ডিরেক্ট স্পিচটা কিন্তু এখনো চলছে। দেখুন পরবর্তী সেন্টেন্সটা ভালো করে ফলো করুন, কি বলা হচ্ছে এখানে, বলছে আমি তোমায় ক্লেশ দিতে চাই না। এই যে আমি তোমায় ক্লেশ দিতে চাই না, এটা কিন্তু ডিরেক্ট স্পিচে আছে, তাহলে আপনি কিন্তু ডিরেক্ট স্পিচে সেই প্রেজেন্টেই কিন্তু বিষয়টাকে লিখতে হবে। দেখুন আমরা সেইভাবে বিষয়টাকে লিখলাম, আই ডোন্ট ওয়ান্ট, আই বলতে এখানে কিন্তু সেই মসকিউটোর কথা বলা হচ্ছে, তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্রেস ইউ, এই ডিস্ট্রেস কিন্তু নাউন হিসেবেও ব্যবহার করা হয়, আবার ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, তাহলে আমরা এখানে ভার্ব হিসেবে ইউজ করলাম। তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্রেস ইউ মানে আমি তোমাকে ক্লেশ দিতে চাই না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? যেহেতু এটা ডিরেক্ট স্পিচে আছে তাই বারবার বলছি কি এটাকে প্রেজেন্টেই কিন্তু লিখলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন, কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে ইহা শুনিয়া, এখানে এটা ভিতরে আছে, ইহা শুনিয়া বৃষ বলিল, তাহলে ইহা শুনিয়া বৃষ বলিল, এই যে বিষয়টা আছে এটা কি করবেন আপনি পার্টিসিপল হিসেবে করবেন। ঠিক আছে, তাহলে হিয়ারিং দিস দি বুল সেড, এইভাবে আপনি বলতে পারেন। ঠিক আছে, তুমি সেজন্য উদ্বিগ্ন হইও না, তুমি সেজন্য উদ্বিগ্ন হইও না, এই বিষয়টা আবার কিন্তু আপনার কিসে আছে, ডিরেক্ট স্পিচে আছে, এবং এই ডিরেক্ট স্পিচটা কিন্তু এখনও শেষ হয়নি, পরবর্তীতে দুটো স্লাইড যাওয়ার পরে কিন্তু শেষ হবে। দেখুন এই বিষয়টাকে আমরা কীভাবে লিখছি, তাহলে কি হলো, ইহা শুনিয়া বৃষ বলিল, হিয়ারিং দিস দি বুল সেড। ঠিক আছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বিষয়টাকে আমরা যেটা ডিরেক্ট নয় সেটাকে কিন্তু আমরা লিখলাম। তারপরে যেটা ডিরেক্ট স্পিচ আছে সেটাকে কীভাবে কী করা হচ্ছে, তুমি সেজন্য উদ্বিগ্ন হইও না, তাহলে হইও না এই যে বিষয়টা বলছে, তাহলে কীভাবে কী করা হচ্ছে, ডোন্ট অরি অ্যাবাউট দ্যাট লিখতে পারেন, বা ডোন্ট অরি ফর দ্যাটও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ডোন্ট অরি অ্যাবাউট দ্যাট বা কী করবেন, ডোন্ট অরি ফর দ্যাট। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলছে তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান, তাহলে তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান, এই বিষয়টা কিভাবে কি করব, এটা কিন্তু ডিরেক্ট স্পিচের মধ্যেই কিন্তু আছে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে প্রেজেন্টেই কিন্তু করতে হবে। দেখুন কিভাবে কি করা হলো, বলছে ওয়েদার ইউ স্টে অর নট, মানে তুমি থাকো বা না থাকো, ইট ইজ অল দি সেম, এই দুটোই কিন্তু আমার কাছে সমান, মানে এই দুটোই কিন্তু সমান। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে ওয়েদার ইউ স্টে অর নট, ইট ইজ অল দি সেম, মানে তুমি থাকো বা না থাকো দুটোই কিন্তু সমান। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন পরবর্তীতে ডিরেক্ট স্পিচটা শেষ হবে, এখানে কি বলা হচ্ছে দেখুন ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে, বলছে তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার সিংহে বসিয়া আছো, ইহা এ পর্যন্ত আমার অনুভব হয় নাই। তাহলে এই যে ডিরেক্ট স্পিচটার মধ্যে আছে, তাহলে কিন্তু আপনাকে কি হতে হবে, প্রেজেন্টেই কিন্তু বিষয়টাকে লিখতে হবে, যে তুমি এত ক্ষুদ্র মানে ইউ আর সো স্মল দ্যাট আই হ্যাভ নট ইভেন ফেল্ট দ্যাট ইউ আর সিটিং অন মাই হর্ন, এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে লিখবো। দেখুন কিভাবে কি করা হচ্ছে, এখানে এইভাবেই করলাম। দেখুন তুমি এত ক্ষুদ্র যে, মানে ইউ আর সো স্মল দ্যাট, ঠিক আছে, তুমি এত ক্ষুদ্র যে, একদম সিম্পল প্রেজেন্টে লিখছি প্রথম অংশটাকে, ইউ আর সো স্মল দ্যাট, ঠিক আছে, পাটে পাটে বিষয়টাকে কিন্তু ভাববেন। তাহলে ইউ আর সো স্মল দ্যাট, তুমি এতটাই ক্ষুদ্র যে, আই হ্যাভ নট ইভেন ফেল্ট দ্যাট, আমি এমনকি কি অনুভবও করিনি, ইউ আর সিটিং অন মাই হর্ন, তুমি আমার কি সিংহের উপর বসে আছো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে? তাহলে পাটে পাটে কিন্তু বিষয়টাকে ভালো করে দেখবেন। তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের এই যে ট্রান্সলেশন প্রসেসটা আমরা এইভাবেই কিন্তু কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে প্রসেসটা ছিল ভালো করে বুঝবেন, এটা কিন্তু একটা প্রেসি ছিল, ভালো করে বুঝবেন, পরে মানে বোঝার চেষ্টা করুন কি বলা হচ্ছে, তারপর আমরা বোঝানোর চেষ্টা করছি লাইন বাই লাইন কি বলতে চেয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলছে? দেখুন এখানে বলে দিই একবার কি বলা হচ্ছে। দেখুন কি বলছে, এখানে বলছে হিয়ার ইজ আ বিউটিফুল স্টোরি অফ আ সেলার ইন দি ফর্মিডেবল। এই ফর্মিডেবল হচ্ছে কি একটা বইয়ের নাম। ঠিক আছে, সেই বইয়ের মধ্যে যে গল্প আছে সেই গল্পতে কিন্তু একটা সেলারের কথা, একটা সেলারের কিন্তু সুন্দর একটা গল্প বর্ণিত করা হচ্ছে, সেটাই বলছে, মানে ফর্মিডেবল বইতে একটা নাবিকের সুন্দর গল্প আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন হি হ্যাড ওন বাই ব্যালট, এখানে কিন্তু ওন মানে জেতা নয়, ঠিক আছে, এখানে ওন মানে হচ্ছে পাওয়া। ঠিক আছে, আর ব্যালট মানে কিন্তু কোনো ভোট বা এরকম কিছু নয়, ব্যালট মানে এখানে একটা টাইপের পাস বলতে পারেন আপনি। ব্যালট মানে হচ্ছে একটা টাইপের পাস, যেটার মাধ্যমে কিনা যখন জাহাজ ডুবে যায় তারপরে যে লাইফ বোটগুলো থাকে সেই লাইফ বোটে স্থান পাওয়ার জন্য একটা টিকিট বলতে পারেন বা একটা পাস বলতে পারেন, সেটাকে কিন্তু ব্যালট বলা হয়। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, হি হ্যাড ওন বাই ব্যালট, মানে কি তিনি ব্যালট তার কাছে ছিল। হি হ্যাড ওন, এখানে ওন ওন বলতে তাহলে কি বলা হচ্ছে,
পাওয়া বোঝাতে কিন্তু ওনটাকে ব্যবহার করা হচ্ছে, যেটা ব্যাপারটা কিন্তু এখানে নয়। ঠিক আছে, তিনি ব্যালটের মাধ্যমে, দেখুন হি হ্যাড ওন বাই ব্যালট, তিনি ব্যালটের মাধ্যমে কি করেছিলেন, পেয়েছিলেন আ প্লেস, একটা জায়গা, ইন ওয়ান অফ দি বোটস। এই বোটস বলতে কিন্তু এখানে লাইফ বোটের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে তিনি ব্যালটের মাধ্যমে বোটগুলির মধ্যে বা লাইফ বোটগুলির মধ্যে একটিতে জায়গা পেয়েছিলেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলছে দি শিপ ওয়াজ গোয়িং ডাউন, মানে জাহাজটি ডুবছিল, বাট হি ওয়াজ টু বি সেভড। এই যে ওয়াজ টু, এম টু, ইজ টু, আর টু, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা একটা ক্লাসে কিন্তু বুঝিয়েছিলাম যে এটা কিন্তু কখন ব্যবহার করা হয়। এর সঙ্গে হ্যাজ টু বা হ্যাভ টু যে ডিফারেন্সটা, সেটাও কিন্তু সেখানে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কম্পালশন কিন্তু বোঝায় না এই ওয়াজ টু বা অ্যাম টু বা ইজ টুতে। ঠিক আছে, নিজের ইচ্ছাতে যখন করতে হয় কোনো কাজ, সেটাকে কিন্তু ওয়াজ টু বা অ্যাম টু বা ইজ টু ব্যবহার করা হয়, কিন্তু যখন কম্পালশন বোঝায় তখন কিন্তু ওই হ্যাভ টু এই বিষয়গুলো কিন্তু এসে যায়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে দেখুন ওয়াজ টু বি সেভড বাট হি ওয়াজ টু বি সেভড, তার মানে কি জাহাজটি ডুবছিল, সে নিজেকে বাঁচাতে, মানে তাকে নিজেকে বাঁচাতে হতো। ঠিক আছে, এখানে কিন্তু কম্পালশন নয়, কম্পালশন কিন্তু আসছে না। ঠিক আছে, নিজের ইচ্ছাতে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন ওয়ান পিকচার্স দি সিন, মানে একটা দৃশ্যের কথা বলছে, একটি দৃশ্যের ছবির কথা পরে বলা হবে, সেটা বলছে কি দি বোট ইজ ওয়েটিং টু টেক হিম টু শোর অ্যান্ড সেফটি, মানে নৌকাটি তাকে তীরে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তারপরে দেখুন হি লুকস অ্যাট দি ওল্ড কমরেডস, এখানে কমরেডস বলতে কিন্তু তার কো ওয়ার্কার্সদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, হি লুকস অ্যাট দি ওল্ড কমরেডস, তিনি ওল্ড কমরেডস যারা অর্থাৎ জনৈক যে সহকর্মী তার দিকে তাকান। ঠিক আছে, তাদের দিকে তাকান, হু হাফ লস্ট দি ব্যালট, যে কিনা ব্যালট হারিয়ে ফেলেছে, মানে তাড়াহুড়োর মধ্যে সে হয়তো ব্যালটটাকে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, বোঝা গেল, বোঝা যাচ্ছে তাহলে কি বলতে চাইছে। আচ্ছা, তার মানে কি হলো, একটি দৃশ্যের ছবি, নৌকাটি তাকে তীরে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে, সেই সময় তিনি কি করলেন, সে জনৈক সহকর্মীর দিকে তাকান, যিনি কিনা ব্যালট হারিয়ে ফেলেছেন। ঠিক আছে, তারপরে দেখুন অ্যান্ড হু স্ট্যান্ড দেও ডুমড টু ডেথ, এই ডুমড টু ডেথ মানে হচ্ছে মানে মৃত্যুর জন্য প্রহর গোনা বা অপেক্ষা করা, মানে এবং যিনি দাঁড়িয়ে সেখানে মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখুন হি ফিলস দি প্যাশন ফর লাইফ সার্জিং উইদিন হিম, তার মানে কি তিনি নিজের মধ্যে জীবনের আবেগকে কিন্তু অনুভব করছিলেন। ঠিক আছে, করেন। আচ্ছা, তারপরে দেখুন হি সিজ দি কোল্ড ডার্ক সি ওয়েটিং টু এনগালফ ইটস ভিকটিমস, মানে কি তিনি শীতল অন্ধকার সমুদ্র দেখেন যা তার শিকারদের গ্রাস করার জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন অ্যান্ড ইন দ্যাট গ্রেট মোমেন্ট, এই ইন দ্যাট গ্রেট মোমেন্ট মানে সেই গুরুতর মুহূর্তের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ইন দ্যাট গ্রেট মোমেন্ট দ্যাট মে কাম টু এনি ম্যান, মানে হচ্ছে যে সেই গুরুতর মুহূর্তে, সেই বিপদটি যে কোনো মানুষের কাছে কিন্তু আসতে পারে। হি মেক্স দি ট্রিউম্ফ্যান্ট চয়েস, মানে সে কিন্তু সেই মুহূর্তে বিজয় সূচক সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, বিজয় সূচক একটা সিদ্ধান্ত বা চয়েস তিনি নিলেন। ঠিক আছে, তারপরে দেখুন হি টার্নস টু ওয়ান অফ হিজ কমরেডস, মানে তিনি সেই ওয়ান অফ হিজ কমরেডস মানে তার যে সেই সহকর্মী, তাদের মধ্যে যে একজন জনৈক যে সহকর্মী, তার দিকে কিন্তু তিনি ঘুরলেন। ঠিক আছে, অ্যান্ড তারপর দেখুন ইউ হ্যাভ গড প্যারেন্টস, হি সেজ আই হ্যাভন্ট, মানে কি, এবং তিনি বললেন, কি বললেন, যে আপনার বাবা মা আছে, আমার নেই। ঠিক আছে, তারপর দেখুন অ্যান্ড উইথ দ্যাট ওয়ার্ড সো হিরোইক ইন ইটস সিম্পলিসিটি, তার মানে এবং এই কথার সাথে তিনি তার বীরত্বের যে সরলতা তার কিন্তু পরিচয় দিলেন। আর কিসের মাধ্যমে দিলেন, কথার মাধ্যমে শুধু নয়, তারপরে কি করলেন দেখুন, তারপরে তিনি করলেন হি মেক্স দি আদার টেক হিজ প্লেস, এখানে হবে ইন। ঠিক আছে, টেক্স দি প্লেস ইন দি বোট অ্যান্ড সায়েন্স ইজ ডেথ ওয়ারেন্ট, তার মানে কি, তার মানে হচ্ছে যে নিজের জায়গায় অন্যকে নৌকায় স্থান দিয়ে তিনি তার বীরত্বের যে সরলতা সেই পরিচয়টা দিলেন। ঠিক আছে, বোঝা গেল, এবং নিজের মৃত্যুর পরোয়ানা জারি করলেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। তারপরে দেখুন কি বলা হচ্ছে লাস্ট লাইনটা, এখানে বলছে দি সি নেভার টুক আ ব্রেভার ম্যান টু ইটস বুজম, মানে সমুদ্র কখনো সাহসী মানুষকে তার গ্রাস বানায়নি। তার মানে এর মানেটা কি বলতে চাইছে, এর মানে বলতে চাইছে যে কি সমুদ্র এই সাহসী যে নাবিক, সেই নাবিকের জীবন নিয়ে নিলেও তার বীরত্বকে কিন্তু কখনো ম্লান করেনি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি বলতে চাইছে।
তাহলে নিশ্চয়ই এখানে ফর্মিডেবলের যে একটা সাহসী যে নাবিক, সেই নাবিকেরই কিন্তু একটা গল্প বলছে। এবং এই যে ফর্মিডেবল যে গল্পটা, এই গল্পটার মধ্যে সাহসী নাবিকের একটা পরিচয় পাওয়া যায়, যার মধ্যে যখন কিনা একটা জাহাজ ডুবে যাচ্ছিল, তার কাছে ব্যালট থাকা সত্ত্বেও তিনি কিন্তু কি করেন, সেই ব্যালটটাকে তার একটা জনৈক যে কো-ওয়ার্কার তাকে দিয়ে দেন এবং তার নিজের যে মৃত্যু সেইটাকে নিশ্চিত করেন এবং এইভাবে কিন্তু তার বীরত্বের পরিচয়টা দেন। এবং এই বীরত্বের সাক্ষ্য এখনো পর্যন্ত কে বহন করে? এই বীরত্বের সাক্ষ্য এখনো পর্যন্ত বহন করে কে? সেটা হচ্ছে সি, সমুদ্র। এই বিষয়টা এখানে বলতে চাইছে, তাই না? তাহলে বিষয়টা যখন ভালো করে বুঝেছেন, তখন দেখুন আমরা কিভাবে এর একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করছি। দেখুন টাইটেলটা কিভাবে দিলাম, দি স্টোরি অফ আ ব্রেভ সেলর অফ ফর্মিডেবল, মানে ফর্মিডেবল আপনি দি ফর্মিডেবলও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ফর্মিডেবল যে গল্পটা, তার মধ্যে যে ব্রেভ সেলর আছে, সেই ব্রেভ সেলরের একটা কাহিনী যেহেতু এখানে বর্ণিত হয়েছে, তাই আমরা টাইটেলটাকে এইভাবেই লিখলাম কি, দি স্টোরি অফ আ ব্রেভ সেলর অফ ফর্মিডেবল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন আনসারটা আমরা কিভাবে লিখছি, ভালো করে ফলো করবেন, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন কি বলা হচ্ছে। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে, দি ফর্মিডেবল টেলস আস আ স্টোরি অফ আ ব্রেভ সেলার, মানে ফর্মিডেবল যে গল্পটা, তাই আমরা দি লিখলাম এর আগে। তাহলে দি ফর্মিডেবল, এই ফর্মিডেবল গল্পটা টেলস আস আমাদেরকে বলে, কি বলে, আ স্টোরি অফ আ ব্রেভ সেলার, একটা ব্রেভ সেলারের গল্প কিন্তু আমাদেরকে বলে। ঠিক আছে, তারপরে দেখুন হু মাইট সেভ হিমসেলফ, যে নিজেকে বাঁচাতে পারত ফ্রম ড্রাউনিং, ডুবে যাওয়া থেকে, অ্যান্ড অ্যাজ হি হ্যাড ব্যালট, কারণ তার কাছে ব্যালট ছিল, অফ আ লাইফ বোট, একটা লাইফ বোর্ডের। ঠিক আছে, তারপরে দেখুন টু বি সেফ, টু বি অ্যাশোর্ড সেফলি, মানে নিরাপদে তীরে যাওয়ার লাইফ বোটে করে একটা তার কাছে ব্যালট ছিল। ঠিক আছে, তারপর দেখুন এটা কিন্তু আমরা জয়েন করে লিখলাম সেন্টেন্সটাকে। তারপর দেখুন বাট ওয়েন হি রিয়েলাইজড দি আলটিমেট ডুম অফ হিজ কো-ওয়ার্কার, মানে যখন তিনি তার আলটিমেট ডুম যেটা আর কি নিশ্চিত ভাবলেন, যে তার কো-ওয়ার্কারের মৃত্যু নিশ্চিত, যখন সেটা তিনি ভাবলেন, তখন তিনি কি করলেন, হি অফার্ড হিম, তিনি তাকে অফার করলেন দি ব্যালট, ব্যালটটি দিয়ে তাকে অফার করলেন, কি অফার করলেন, মানে ব্যালটটি দিয়ে ব্যালটটিকে অফার করলেন তাকে, অ্যান্ড কিসড হিজ ওন ডেস্টিনি, এবং তার যে ডেস্টিনি, তার নিজের যে মৃত্যু, সেটাকে তিনি চুম্বন করলেন ইন আ হিরোইক ওয়ে, একটা হিরোইক ওয়েতে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা কীভাবে আমরা লিখছি। তারপর দেখুন দি সি স্টিল বিয়ার্স হিজ হিরোইক টেস্টিমনি, সি অর্থাৎ সমুদ্র, সেটা কিন্তু এখনো পর্যন্ত তার সেই হিরোইক যে সাক্ষ্য, সেটাকে কিন্তু বহন করছে। ঠিক আছে, বিষয়টা বোঝা যাচ্ছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে লিখলাম। যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে প্রেসিং করতে গিয়ে, তাদেরকে আমরা বলবো কি, আপনারা বিষয়টাকে ভালো করে পড়বেন, যতক্ষণ না মানে কোনগুলো ক্লিয়ার হচ্ছে প্রত্যেকটা লাইনের, ততক্ষণ পর্যন্ত পড়বেন। পড়ার পর বিষয়টাকে 2-5 বার একটু দ্রুত পড়বেন, তারপরে দেখবেন একটা ব্রেন ম্যাপ তৈরি হচ্ছে আপনার মধ্যে। সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু আপনি বিষয়টাকে একটা সুন্দর টাইটেল দিয়ে তারপরে সংক্ষেপে কিন্তু 1/3 করে লিখবেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা কি করলাম, আমাদের এই যে প্রেসি প্যাসেজটা ছিল আমরা কমপ্লিট করে ফেললাম। দেখুন আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল, সেটা একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। সেটা কি, সেটা হচ্ছে ফেক নিউজ আর সিরিয়াস থ্রেট টু সোসাইটি, এই বিষয়ের উপর একটা আমাদের রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা বিষয়টাকে কীভাবে লিখছি, ভালো করে ফলো করুন কি বলা হচ্ছে। এখানে আমরা ফার্স্ট একটা টাইটেল দিলাম, তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেটাকে আমরা মেনটেন করলাম, তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে যে বিষয়টা নিয়ে আমরা লিখতে চলেছি, সেই বিষয়টা নিয়ে আমরা একটা কি দেখবো, ইন্ট্রোডাকশন দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন। এখানে বলা হচ্ছে ইন দি 90s অফ দি লাস্ট সেঞ্চুরি, মানে গত যে সেঞ্চুরি, গত যে শতাব্দী, সেই গত শতাব্দীর 90-এর দশকে দি মিডিয়া রেভলিউশন, মিডিয়ার যে রেভলিউশন, গণমাধ্যমের যে রেভলিউশন, সেইটা কেম অ্যাবাউট, মানে উঠে এসেছিল ডিউ টু দি লিবারাল ইকোনমি, মানে লিবারাল ইকোনমির জন্য। ঠিক আছে, আচ্ছা, অফ দি দেন ফাইন্যান্স মিনিস্টার, মানে সেই সময়কার যে ফাইন্যান্স মিনিস্টার, সেই ফাইন্যান্স মিনিস্টারের উদার অর্থনীতির জন্য। ঠিক আছে, তারপরে দেখুন ইন টুডেস 21st সেঞ্চুরি, বর্তমানে একবিংশ শতাব্দীতে পিপলস ডিম্যান্ড, মানুষের যে চাহিদা, অ্যান্ড দি রিলায়েন্স, এবং নির্ভরশীলতা। ঠিক আছে, ডিম্যান্ড মানে চাহিদা, অ্যান্ড রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরশীলতা, অন দি মিডিয়া, মিডিয়ার প্রতি, ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। ঠিক আছে, বাট কিন্তু ইন দি কারেন্ট সিচুয়েশন, এই বর্তমান পরিস্থিতিতে ভ্যারিয়াস ফেক নিউজ আর বিং স্প্রেড, বিভিন্ন ধরনের ফেক নিউজ অর্থাৎ ভুয়ো খবর, সেগুলো কিন্তু ছড়াচ্ছে থ্রু ভ্যারিয়াস সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হুইচ ইজ কনফিউজিং দি রিডার্স, যেগুলো কিন্তু পাঠকদেরকে কিন্তু বিভ্রান্ত করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা যে বিষয়টা লিখতে চলেছি, সেই বিষয়টা নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত একটা ইন্ট্রোডাকশন দেখলাম। ঠিক আছে, এবার দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি দেখব, মূল যে বিষয়টা, সেই বিষয়টাকে কিন্তু আমরা ডিটেলসে দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন।
এখানে বলা হচ্ছে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, দুটো বিষয়টা কিন্তু একই রকমই একটা ব্যাপার। সেই বিষয়টা কি, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন, এই বিষয়টা কি হচ্ছে, স্প্রেড, ছড়িয়ে যায় ইন মিডিয়া, মানে মিডিয়াতে ছড়াচ্ছে। এই বিষয়টা কি হচ্ছে, ইজ বিকামিং আ সিরিয়াস সোশ্যাল চ্যালেঞ্জ, সেটা কিন্তু একটা সমাজের সোশ্যাল একটা সিরিয়াস কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। ইট ইজ লিডিং টু দি পয়জনাস, দেখুন, ইট ইজ লিডিং টু দি পয়জনাস অ্যাটমসফিয়ার, এটা কিন্তু একটা বিষাক্ত পরিবেশ তৈরি করছে অন দি ওয়েভে অ্যান্ড কজিং রিয়টস, এবং কিন্তু দাঙ্গা সৃষ্টি করছে, অ্যান্ড লিঞ্চিং সৃষ্টি করছে অন দি রোড, রাস্তায়, ঠিক আছে। ইন দি এজ অফ দি ইন্টারনেট, মানে ইন্টারনেটের এই যুগে, যেখানে কিনা আমরা দিলাম কি কি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যান্ড টুইটার, ঠিক আছে। ইট ইজ আ সিরিয়াস প্রবলেম অ্যাজ রিউমার্স, মানে গুজবের মতো কিন্তু এটা একটা মানে গুজব ছড়াচ্ছে এর মধ্য দিয়ে, সেটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। আর কি কি মানে কিসের মধ্য দিয়ে ছড়াচ্ছে দেখুন, মরফেট ইমেজেস, মানে যে সমস্ত মরফেট যে ইমেজেস সেগুলোর মধ্যে দিয়ে, আর কি ক্লিকবেটসের মধ্যে দিয়ে, মোটিভেটেড যে সমস্ত স্টোরিজ সেগুলোর মধ্যে দিয়ে, আনভেরিফাইড ইনফরমেশন, তারপরে প্লান্টেড স্টোরিজ অফ ফর ভ্যারিয়াস ইন্টারেস্ট স্প্রেড ইজিলি অ্যামং 35 crore ইন্টারনেট ইউজার্স ইন ইন্ডিয়া, মানে 35 crore যে ইন্টারনেট ইউজার আছে ইন্ডিয়ায়, তাদের মধ্যে কিন্তু এই বিষয়গুলোর মধ্য দিয়ে ছড়াচ্ছে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপর দেখুন কি বলা হচ্ছে, দেয়ার হ্যাভ বিন মেনি ইনস্টান্সেস অফ অনলাইন রিউমার্সে কিন্তু, বা যে ফেক নিউজে কিন্তু অনেক ইনস্টান্সেস আছে। সেগুলো কিসের উপর, সেগুলো হচ্ছে অন কোভিড-19 উপর, পলিটিক্সের উপর, ডিমনিটাইজেশনের উপর, ইলেকশনের উপর অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু বিষয়ের উপর কিন্তু অনেক ফেক নিউজ ছড়াচ্ছে, ঠিক আছে। সেগুলোর মাধ্যমে কি হচ্ছে, দ্যাট লিড টু কিলিংস অফ ইনোসেন্ট পিপল, এবং তার মাধ্যমে কিন্তু ইনোসেন্ট পিপলদেরকে কিন্তু তাদের কিলিং কিন্তু হচ্ছে, ঠিক আছে, তাদের কিন্তু মরণ হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপর দেখুন, ইন সাম কেসেস, কিছু কিছু কেসে কি হচ্ছে, মিনিস্টার্স হ্যাভ ডিলিটেড টুইটস, মিনিস্টাররাও পর্যন্ত কিন্তু কি করেছে, তাদের টুইটসগুলোকে ডিলিট করেছে, আফটার রিয়েলাইজিং দি ফেক নিউজ, মানে সেটাকে রিয়েলাইজ করার পর যে সেগুলো ফেক নিউজ, যেটা কিনা হুইচ দে শেয়ার্ড আর্লিয়ার, যেটা কিনা তারা আর্লিয়ার শেয়ার করেছে, সেগুলোও কিন্তু তারা ডিলিট করে দিয়েছে, এমনও কিন্তু উঠে এসছে, ঠিক আছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দি পুলিশ হাই কমিশনার, মানে পুলিশ হাই কমিশনারের মতে, মেনি অ্যাকিউজড হ্যাভ বিন অ্যারেস্টেড, অনেক অ্যাকিউজডকে, অভিযুক্তকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে ফর স্প্রেডিং দি ফেক নিউজ, মানে ফেক নিউজ কি স্প্রেড করার জন্য, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এখন এর মধ্যে অনেক কিছু লেখা যায়, যেহেতু আমাদের একটা ওয়ার্ড লিমিট আছে, সেই জন্য বিষয়টাকে আমরা এরকমভাবে কিন্তু লিখলাম। আপনার যদি মনে হয় যে আরও কিছু ইনফরমেশন দেওয়ার আছে, দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বোঝা গেছে। তারপরে দেখুন, এইবারে এই যে মেন বিষয়টা আমরা লিখলাম, এরপরে আমরা কি করব, অর্থাৎ যেটা লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এই থার্ড প্যারাগ্রাফে দেখব। দেখুন কি বলা হচ্ছে, এখানে ভালো করে বুঝবেন। এখানে বলা হলো, দি অফিসার টোল্ড ইন আ প্রেস কনফারেন্স দ্যাট, মানে অফিসার যিনি আর কি পুলিশ কমিশনার, তিনি একটা প্রেস কনফারেন্সে কি বলেছেন যে পিপল শুড স্টে অ্যাওয়ে ফ্রম রিসিভিং, শেয়ারিং অ্যান্ড সেন্ডিং ফেক নিউজেস, ঠিক আছে, মানে পিপলদেরকে তিনি বিরত থাকতে বলেছেন যে ফেক নিউজ সেটা রিসিভ করতে বা শেয়ার করতে বা সেন্ড করতে, ঠিক আছে। তারপরে দেখুন, আদারওয়াইজ, অন্যথায় কি করা হবে, দি অ্যাডমিনিস্ট্রেশন উইল টেক লিগাল স্টেপস, অ্যাডমিনিস্ট্রেশন লিগাল স্টেপ নেবে এগেনস্ট দি অ্যাকিউজড, মানে অ্যাকিউজদের বিরুদ্ধে, আন্ডার দি আইপিসি সেকশন, সেই আইপিসি সেকশনের ধারাগুলোকে আমরা এখানে উল্লেখ করলাম, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমরা এইভাবেই কিন্তু বিষয়টাকে লিখলাম, আপনারা যেরকমভাবে লিখছেন সেরকমভাবেই লিখতে থাকুন বিষয়টাকে, আমরা সেই বিষয়টাকে কিন্তু ডেইলি বেসিকে আপনাদের চেক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা কমপ্লিট করে ফেললাম আমরা। আচ্ছা, তারপরে দেখুন, আমাদের ডেইলি বেসিকে আমরা যে প্রিপোজিশনটা শিখছি, আজকে আমাদের প্রিপোজিশনটা হলো অফ, ঠিক আছে। দেখুন কি বলা হচ্ছে, এখানে ভালো করে বুঝবেন। নাম্বার 1 বলা হলো কি, উপকরণ বোঝাতে। তাহলে উপকরণ বোঝাতে মানে ব্যাপারটা কি, দেখুন এক্সাম্পলটা ফলো করুন, ইট ইজ মেড অফ আয়রন, এই যে অফ দিলাম, এখানে উপকরণ বোঝাচ্ছে না যে এটা আয়রন দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি, তাই এখানে উপকরণ বোঝাচ্ছে, তাই আমরা কি করলাম, অফ লিখলাম, ঠিক আছে। তাহলে কি, ইট ইজ মেড অফ আয়রন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 2 দেখুন কি বলা হচ্ছে এখানে, নাম্বার 2 বলা হলো উৎপত্তি বোঝাতে। উৎপত্তি ব্যাপারটা কি, দেখুন কি বলা হলো, হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি, মানে সে রেসপেক্টেবল ফ্যামিলি থেকে এসছে, ঠিক আছে, বোঝা গেল, মানে সে রেসপেক্টেবল ফ্যামিলি থেকে এসছে বা সে রেসপেক্টেবল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, এরকম বিষয়টা কিন্তু যেহেতু উৎপত্তি বোঝাচ্ছে, তাই আমরা অফ লিখলাম, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 3 কি বলা হচ্ছে, অফ বলা হচ্ছে কি, সম্পর্ক বোঝাতে। তাহলে এই যে সম্পর্ক ব্যাপারটা দেখুন, সি ডাজ নট নো এনিথিং অফ ইট, মানে সে এর সম্পর্কে কিছু জানে না। এই যে সম্পর্ক বোঝাচ্ছে, এর মানে কিন্তু এর বোঝায়, ঠিক আছে, মানে অফ মানে যে এর ব্যাপারটা, সেটাই কিন্তু এই সম্পর্ক, ঠিক আছে, মানে কি, সি ডাজ নট নো এনিথিং অফ ইট, মানে এর সম্পর্কে সে কিছু জানে না,
ঠিক আছে, তাহলে এটা সম্পর্ক বোঝাচ্ছে এবং এর ব্যাপারটাই এর মধ্যে চলে আসছে, তাই না? আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 4 কি বলা হচ্ছে, এখানে বলছে অধিকার বা মালিকানা বোঝাতে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যেই পড়ে, কিন্তু তবুও ব্যাপারটা অধিকার বা মালিকানা ব্যাপারটা একটু সম্পর্ক থেকে আলাদা বিষয়টার মধ্যে, তাই আমরা আলাদাভাবেই দিলাম কি অধিকার বা মালিকানা বোঝাতে। তার মানে কি দি কার ইজ অফ মিস্টার বাসু, মানে কারটা কার, মিস্টার বাসুর। তাহলে এখানেও কিন্তু এর বোঝাচ্ছে, কিন্তু এখানে একটা আলাদাভাবে সম্পত্তি বা মালিকানা ব্যাপারটা আসছে, তাই আমরা আলাদাভাবে পয়েন্টটা করে দিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এই যে আজকের প্রিপারেশনটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল দেখুন, সেখানে গ্রামার অ্যান্ড ভোকাব পার্টটা ছিল। দেখুন আমরা কিভাবে একে একে সলিউশনটা দিচ্ছি, দেখুন ভালো করে বুঝবেন। ফার্স্ট কি বলা হচ্ছে ভালো করে দেখুন, বলছে উই কল দি টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। তাহলে এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, এটা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, কল হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, দি টাইগার এটাকে আপনি অবজেক্ট হিসেবে ধরবেন, ঠিক আছে, বাকিটাকে আপনি কমপ্লিমেন্ট হিসেবে ধরুন। তাহলে দি টাইগারটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। দেখুন আমরা কিভাবে করছি, প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জের। তাহলে টাইগারটাকে এখানে আপনি দি লিখবেন, দিটাকে লেখা হয়নি, তাহলে আপনি দি লিখে নেবেন। তাহলে দি টাইগার, টাইগার উইল বি স্মল, ইন ফার্স্ট লেটারটা কিন্তু স্মল হবে, ঠিক আছে। দি টাইগার ইজ কল্ড, মানে কি করা হচ্ছে, আমরা ভয়েস চেঞ্জ করছি। দি টাইগার ইজ কল্ড, তারপরে যেটা আছে সেটা লিখে দিলাম, কমপ্লিমেন্ট আওয়ার ন্যাশনাল এলিমেন্ট, তারপরে লিখলাম কি বাই দিয়ে আস লিখলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইভাবে কিন্তু আমরা কি করলাম, ভয়েস চেঞ্জটা করলাম। তারপরে দেখুন নাম্বার 2 কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দি ওয়াটার ইজ টু হট টু টাচ, মানে ওয়াটারটা এতটাই গরম যে সেটাকে টাচ করা যায় না, ঠিক আছে, এটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। দেখুন কিভাবে কি করা হচ্ছে, দি ওয়াটার ইজ সো হট, দি ওয়াটার ইজ সো হট দ্যাট নো ওয়ান ক্যান টাচ ইট, ঠিক আছে, নো ওয়ান ক্যান টাচ ইট। তাহলে দেখুন এখানে কিন্তু নেগেটিভ হয়ে গেল, এই নো ওয়ান লিখলাম মানে কিন্তু নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি হলো, দি ওয়াটার ইজ সো হট দ্যাট নো ওয়ান ক্যান টাচ ইট, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর দেখুন নাম্বার 3 কি বলা হচ্ছে, এখানে এখানে বলা হলো হোয়াট আ বিউটিফুল সাইট, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, এটাকে অ্যাসিটিভে নিয়ে যেতে হবে, মানে হোয়াট আ বিউটিফুল সাইট মানে কি সুন্দর না দৃশ্য, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করছি, মানে দৃশ্যটা খুবই সুন্দর, তাই না। তাহলে যেহেতু কিভাবে করব, দেখুন দি সাইট ইজ ভেরি বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল সাইট, এটাকে আপনি পাস্টেও লিখতে পারেন। তো যদি আপনি পাস্টে লেখেন তাহলে এখানে ওয়াজ দেবেন, ঠিক আছে, প্রেজেন্ট বা পাস্ট কোনোটাই অসুবিধা নেই, যেটাতে করবে সেটাই কিন্তু সঠিক। তাহলে দি সাইট ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, অ্যাসিটিভে কিন্তু করে ফেললাম। নাম্বার 4 দেখুন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হি সেড টু মি লেট মি গো নাও। তাহলে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। দেখুন এখানে লেট মি দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা কি করব, রিপোর্টের যে ভার্ব, সেই রিপোর্টের ভার্ব হিসেবে কিন্তু প্রপোজড নিয়ে আসবো, ঠিক আছে। দেখুন সেইভাবেই কিন্তু করা হলো। তাহলে কি করলাম, হি প্রপোজড মি, হি সেড টু জায়গায় কি লিখলাম, হি প্রপোজড মি দ্যাট, কি এই যে লেট মি, এই মি কিন্তু এখানে কি হিকে রেফার করছে, তাই লিখলাম কি হি শুড বি অ্যালাউড, মানে তাকে অনুমতি দেওয়া হোক টু গো দেন, তখন চলে যেতে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা ন্যারেশনটা করে ফেললাম। আচ্ছা, নাম্বার 5 দেখুন কি বলা হচ্ছে, এখানে এখানে বলা হচ্ছে হি ডোনেটেড আ হিউজ অ্যামাউন্ট, নাউন ফর্ম করতে হবে ডোনেট, তাহলে ডোনেটের নাউন ফর্ম ডোনেশন, তাহলে ডোনেশন দিয়ে আমরা বিষয়টাকে করবো। দেখুন কিভাবে করছি, দি অ্যামাউন্ট অফ হিজ ডোনেশন, দি অ্যামাউন্ট অফ হিজ ডোনেশন ওয়াজ হিউজ। ওয়াজ কেন, কারণ দেখুন এখানে ডোনেটেড আছে, কারণ এখানে পাস্ট ইনডিফিনিট লেখা আছে, তাই আমরা কিন্তু পাস্টেই বিষয়টাকে লিখলাম। তাহলে দি অ্যামাউন্ট অফ হিজ ডোনেশন ওয়াজ হিউজ, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই বিষয়টা কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি করে। আচ্ছা, নাম্বার 6 দেখুন কি বলা হচ্ছে, এখানে এখানে বলা হচ্ছে গোল্ড ইজ দি মোস্ট প্রিসিয়াস মেটাল, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তার মানে এখানে যদি বলা হতো যে এটাকে আপনি পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করুন, তাহলে বিষয়টা সহজ হতো। যেহেতু এখানে নেগেটিভ করতে বলা হয়েছে, মানে এখানে কিন্তু আপনাকে পজিটিভ ডিগ্রি করেই করতে হবে, এবং তার মধ্যে কিন্তু নেগেটিভ ব্যাপারটা আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করছি, ভালো করে ফলো করুন। নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড, তাহলে এটাকে আমরা কিন্তু পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করলাম, কিন্তু বিষয়টা কিন্তু নেগেটিভ হয়ে গেল এই নো আদারের জন্য, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে কিন্তু আমরা পজিটিভ ডিগ্রি করেই সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 7 দেখুন কি বলা হচ্ছে, এখানে এখানে বলা হলো হি র্যান ফার্স্ট বাট হি ফেল্ট, বিষয়টা কিসে আছে, কম্পাউন্ড সেন্টেন্সে আছে, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, অর্থাৎ মেন ভার্ব একটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখুন আমরা কিভাবে করছি বিষয়টাকে, ইনস্পাইট অফ দিয়ে আমরা করব, যে কি ইনস্পাইট অফ রানিং ফার্স্ট, মানে মানে জোরে দৌড়ানো সত্ত্বেও হি ফেল্ট, সে ব্যর্থ হয়েছিল। তাহলে দেখুন এখানে কিন্তু মেন ভার্ব কিন্তু এই ফেল্ট, অর্থাৎ একটাই কিন্তু মেন ভার্ব আছে। তাহলে বিষয়টা কিন্তু আমরা এইভাবেই কিন্তু সিম্পল সেন্টেন্স করে ফেললাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপর দেখুন নাম্বার 8 কি বলা হচ্ছে, এখানে এখানে বলছে হি ক্যান ইমাজিন ওয়েল,
তার মানে এই ইমাজিন যেটা ভার্ব আছে সেটাকে আপনাকে নাউন করতে হবে। তাহলে কিভাবে আমরা করব, ইমাজিনেশন দিয়ে বিষয়টাকে কিভাবে সাজাবো দেখুন ভালো করে, যে কি হিজ ইমাজিনেশন ইজ ওয়েল, প্রেজেন্টে বিষয়টাকে করতে হবে। তাহলে হিজ ইমাজিনেশন ইজ ওয়েল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। নাম্বার 9 দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো আই ডু নট বিলিভ ইউ। এই বিলিভ যে ব্যাপারটা এটা কিন্তু ভার্ব আছে, আপনাকে নাউন করে লিখতে হবে। তাহলে BELIEF বিলিভ সেটা হচ্ছে আপনার নাউন। তাহলে সেইভাবে আমরা বিষয়টাকে করব, যে কি আই হ্যাভ নো বিলিভ অন ইউ, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে নাউন ফর্ম করে কিন্তু আমরা এইভাবে বিষয়টাকে করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে গ্রামার পার্টটা কমপ্লিট হলো। আমাদের পরবর্তী যেটা ছিল ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, দেখুন ফার্স্ট কি বলা হচ্ছে, হোপিং এগেনস্ট হোপ। এই যে হোপিং এগেনস্ট হোপ এর মানেটা কি, এর মানেটা হচ্ছে যে কি এমন কোনো আশা করা যা কিনা কখনোই ফলপ্রসূ হয় না, বোঝা গেল। তাহলে এমন কোনো আশা করা যা কখনোই ফলপ্রসূ হয় না, এমন বোঝাতে আমরা হোপিং এগেনস্ট হোপ ব্যবহার করে থাকি, ঠিক আছে। দেখুন আমরা কিভাবে আনসারটাকে করলাম, ভালো করে ফলো করুন। বলা হচ্ছে আই অ্যাম হোপিং এগেনস্ট হোপ দ্যাট আই শাল গেট সাকসেস উইদাউট হার্ড ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আই অ্যাম হোপিং এগেনস্ট হোপ দ্যাট আই শাল গেট সাকসেস উইদাউট হার্ড ওয়ার্ক, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট আছে টু প্লে ডাকস অ্যান্ড ড্রেগস। এই টু প্লে ডাকস অ্যান্ড ড্রেগস এর মানেটা কি, এর মানে হচ্ছে কোনো সম্পদের অপব্যবহার করা, ঠিক আছে, কোনো সম্পদের অপব্যবহার করা। দেখুন আমরা বিষয়টাকে কিভাবে করলাম, কি করা হলো, হি ওয়াজ ফায়ার্ড মানে তাকে বরখাস্ত করা হয়েছে ফ্রম জব থেকে ফর প্লেইং ডাকস অ্যান্ড ড্রেগস উইথ দি ফান্ড, মানে ফান্ড তাকে অপব্যবহার করার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি আছে, টু মুভ হিভেন অ্যান্ড আর্থ। এই টু মুভ হিভেন অ্যান্ড আর্থ এর মানেটা কি, এর মানে হচ্ছে নিজের 100% বা নিজের যে বেস্ট দেওয়া, অর্থাৎ খুব কঠোর পরিশ্রম করাকে এই হিসেবে আমি বলে থাকি কি, টু মুভ হিভেন অ্যান্ড আর্থ, ঠিক আছে। দেখুন কিভাবে বিষয়টা করা হলো, দি গার্ল ইজ মুভিং হিভেন অ্যান্ড আর্থ টু গেট দি জব, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন নেক্সট কি আছে, ইন দি নিক অফ টাইম। তাহলে এই ইন দি নিক অফ টাইম এই বিষয়টা কি, ইন দি নিক অফ টাইম মানে হচ্ছে একদম শেষ মুহূর্তে, মানে কোনো ঘটনা ঘটে যাবে বা কোনো চেঞ্জ হবে, ঠিক আছে, বা কোনো খারাপ ঘটনা ঘটা একদম আগের মুহূর্তকে আমরা কি বলি, টু কি বলা থাকে, ইন দি নিক অফ টাইম, ঠিক আছে। দেখুন আমরা কিভাবে করছি বিষয়টা, দি ডক্টর কেম ইন দি নিক অফ টাইম, দি ডক্টর কেম ইন দি নিক অফ টাইম মানে একদম শেষ মুহূর্তে ডাক্তার এসে পৌঁছেছিল, ঠিক আছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, লাস্ট আমাদের কি আছে, সিটিং অন দি ফেন্স। এই সিটিং অন দি ফেন্স মানে কোনো পক্ষ না নেওয়া, মানে নিরপেক্ষ অবস্থায় থাকা, ঠিক আছে। এই বিষয়টাকে আমরা কিভাবে করি, সিটিং অন দি ফেন্স হিসেবে বোঝাই, ঠিক আছে। দেখুন কি বলা হলো এখানে, এখানে বলা হলো হ্যাভ ইউ ডিসাইডেড, মানে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, হুইচ পাথ ইউ আর গেটিং টু টেক, কোন পথটা তুমি নিতে চলেছো, কোন পথ অবলম্বন করতে চলেছো, অর না নতুবা তুমি কি করছো, নতুবা আর ইউ স্টিল সিটিং অন দি ফেন্স, নাকি তুমি নিরপেক্ষ অবস্থাতেই বসে আছো, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবেই আমরা আমাদের যে টাস্কগুলো ছিল সেই টাস্কগুলোকে কমপ্লিট করে ফেললাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা আমাদের এই যে আপনাদেরকে ডেলি বেসিকে যে সমস্ত ভিডিওগুলো উপহার দিয়ে থাকছি সেরকমভাবেই কিন্তু আমরা ডেলি বেসিকে আপনাদেরকে এত সুন্দরভাবে এত উদ্যমের সাথে কিন্তু ভিডিও ক্লাস আপনাদেরকে উপহার দিতে থাকবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।